লাদাখ হিমালয়ের কোলে অবস্থিত, প্রত্যেকটা বাইকারের কাছে স্বপ্নের ডেস্টিনেশন। যেদিন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করা শিখেছি, ফিডে লাদাখের ভিডিও দেখে, সেদিন থেকে আমারও স্বপ্নের ডেস্টিনেশন হয়ে গেছে এই লাদাখ। ভগবান হয়তো চেয়েছিল বলে, আর তোমরা সাথে ছিলে বলে আমি আমার স্বপ্নের ডেস্টিনেশনে তোমাদের সাথে যেতে চলেছি। এই রাইড একটা রাইডারকে যেমন স্বপ্নের ডেস্টিনেশনে নিয়ে যায়, তেমনি ধৈর্যের পরীক্ষা ও ফিজিক্যালি মেন্টালি তুমি কতটা ফিট তারও পরীক্ষা নেয়। আজ আমরা কলকাতা থেকে বারাণসীর উদ্দেশ্যে বেরোবো। এই রাস্তাটা যেমন সুন্দর তেমনি লং। চলো তোমরা আমার ভিডিওর মধ্যে দিয়ে এই লাদাখ জার্নিকে উপভোগ করো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা কিন্তু লাদাখের জন্য কিন্তু প্যাকেজিং করছিলাম। তা প্যাকেজিং করা কমপ্লিট, মানে ব্যাগ গোছানো পুরোপুরি কমপ্লিট। আর এবার কিন্তু আমরা বেরিয়ে যাব পুরোপুরি লাদাখের উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন হবে কলকাতা থেকে বারাণসী। এবার বারাণসী যেতে পারবো কিনা, বারাণসী পৌঁছাতে পারছি কিনা, বারাণসী পর্যন্ত রোড কন্ডিশন কি আছে না আছে সব কিন্তু আমার এই ভিডিওতে তুলে ধরবো। আর এটা কিন্তু আমার জীবনে প্রথম লাদাখ রাইড। প্রত্যেকটা বাইকারের স্বপ্ন থাকে এই লাদাখ রাইড। তা সেটা আজকে কমপ্লিট হতে চলছে, মানে কমপ্লিট হবে আজকে। তার হচ্ছে কি প্রথম দিন সূচনা, ঠিক আছে। তা চলো আমার ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করি। আর লাগেজ আমি দেখাচ্ছি না, লাগেজ যখন বাইকে একবারে লোড করব তখন একবারে দেখাবো, কারণ ঘরের অবস্থা পুরোপুরি একদম পুরোপুরি খারাপ, ঠিক আছে। এদিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার জন্য আমি আর দেখালাম না। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:30 সকাল, ঠিক আছে। তা জানি বারাণসী ঢুকতে অনেক রাত হবে, কিন্তু এটাও ঠিক যে হুট করে নেপাল রাইড থেকে লাদাখ রাইডে শিফট হয়েছি। তা একটু বুঝতেই পারছো সব কিছু গোছানো গোছানো সব কিছু ম্যানেজ করতে একটু সময় লেগে গেল। তা চলো প্রথম দিনটা একটু দেরি হলো, তারপরের দিন থেকে আশা করি মেকআপ দেওয়ার চেষ্টা করব, কিন্তু আজকে যত রাতই হোক বারাণসী ঢোকানোর চেষ্টা করব। তা চলো, তোমরা তো জানো রুট কলকাতা থেকে আগে NH-19 আমাদের উঠতে হবে, NH-19 ধরে কিন্তু সোজা ওটা দিল্লি চলে যাচ্ছে। তা সেটা ধরেই কিন্তু আমরা আজকে বারাণসী যাবো। তা চলো ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করি। তাহলে মা চলো বেরিয়ে যাই, বাই বাই করে দাও। ভাই ভাই চলো নিচে যাচ্ছি। চলো। আর এদিকে ছোট মা, আমার ছোট মা, এটা টাটা। বললো দুঃখা টুকা। আর এটা হচ্ছে গিয়ে আমার মামুন মাসি। সাবধানে সাবধানে যাবি, টাটা। চলো তাহলে এবার বেরিয়ে যাই পুরোপুরি গোপ্রো সেটআপে, দেখা হচ্ছে তোমাদের সাথে। আর তার আগে লাগেজ সেটআপটা কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো সামনে একদম এইখানটা দিয়ে দাও তিনটে, বা এই নিচটা দাও। হ্যাঁ তিনটে ফোটা দেবো, দাও তিনটে ফোঁটা, যা ইচ্ছা। তিনটে ফোটা দাও। হুম হুম কপালে চলো। একটা, ঘামেই যাবো এখন, পুরো ইয়ে হয়ে যাবে, তোমার কপালে দাও ও ফোটাটা তুমি। একদম ইয়ে হয়ে যাবে। চলো তাহলে আসছি, ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ সাবধানে চলো যেও। টাটা। ফোন করবি গিয়ে রোজ। হ্যাঁ টাটা। বেরোনোর আগে এসে ফোন করবি কিন্তু, কোথায় কখন যাচ্ছিস। ঠিক আছে। এই হচ্ছে কি গাড়ির লুক, লাগেজ পুরো ভর্তি 1 মাসের জন্য। মা টাটা। তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ মা আসছি। জয় মা দুর্গা, জয় বজরঙ্গবলী, ওম নমঃ শিবায়। চলো তাহলে বেরিয়ে পড়লাম আমরা এবার লাদাখের উদ্দেশ্যে। জীবনের সবচেয়ে বড় একটা রাইড, লাদাখ রাইড, প্রত্যেকটা বাইকারের কাছে যেটা স্বপ্ন, আজকে কিন্তু আমরা সেটা পূরণ করতে চলেছি, মানে পূরণ করার একটা ধাপ আগে এগিয়ে যাচ্ছি। আজকে কিন্তু আমাদের ডেস্টিনেশন হবে বারাণসীর আশেপাশে। তার কারণ হচ্ছে কি, বারাণসীতে যদি যাই, বারাণসীর যে জ্যামটা পড়বে সকালবেলা, মানে কালকে যদি যখন বেরোবো, সেই জ্যামটা যে পড়বে সেই জ্যামটা আমি ফেস করতে চাইছি না, প্রথম কথা। তার জন্য হয় বারাণসীর আগে বা বারাণসীর পরে হোটেল নেওয়ার ইচ্ছা আছে, বা ক্যাম্পিং করার ইচ্ছা আছে। সব কিছুই ব্যবস্থাই আমি নিয়ে এসেছি, দরকার পড়লে ক্যাম্পিং করে থেকে যাব, অসুবিধা হবে না। আর যদি হোটেল নেওয়া হয় সেটা তো তোমাদের দেখাবোই। প্রথম কথা ছিল হচ্ছে কি মানাং রাইড করা। মানাং রাইড মানে নেপাল রাইড। আমরা পোখরা হয়ে কাঠমান্ডু যাওয়ার প্ল্যান করেছিলাম, কাঠমান্ডু থেকে আমরা পোখরা হয়ে মুক্তিনাথ বলো বা মানাং বলো, এই দুটো জায়গা যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু শেষ মুহূর্তে চেঞ্জ হয়েছে। কারণ
আমাদের যে টাইমে বেরোনোর কথা ছিল সেই টাইম থেকে কিন্তু কাঠমান্ডু বলো বা পোখরাতে বলো ওয়েদার কিন্তু মানে ওয়েদার রিপোর্ট কিন্তু বৃষ্টি দেখাচ্ছিল, যার জন্য কিন্তু আমি আর রিস্ক নিইনি। ওই রাইডটা ক্যান্সেল হয়। তার ঠিক দুদিনের মধ্যেই, দুদিন বলা ভুল, সেই দিনকেই কিন্তু আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা আর কিছুদিন ওয়েট করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাবো লাদাখের উদ্দেশ্যে। তা হাতে একদমই অল্প সময় ছিল, তার মধ্যে যতখানি পেরেছি ম্যানেজ করার চেষ্টা করেছি, ম্যানেজ করে এই আজকে কিন্তু লাদাখ বেরাচ্ছি। তা রাস্তায় যদি কোনো পরিস্থিতির সম্মুখীন হই সেটা মোকাবিলা করতে হবে। আর যাই হোক, তোমাদের আরেকটা কথা বলার, সেটা হচ্ছে গিয়ে দেখো, হিন্দুদের যেমন ধর্মস্থান মন্দির, মুসলিমদের যেমন মসজিদ, খ্রিস্টানদের যেমন গির্জা, সেরকমই আমাদের মতন বাইকারদের ধর্মস্থান বলতে পারো, বাইকারদের তীর্থস্থান বলতে পারো লাদাখ, পুরো লাদাখ সার্কিটটা। তা সেটা কিন্তু কমপ্লিট করতে যাচ্ছি। আর বাড়ি থেকে তো ঠাকুরের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ তো নিয়েই বেরিয়েছি, আর সঙ্গে কিন্তু তোমাদের আশীর্বাদ দিও, তোমরা কিন্তু পাশে থেকো, তোমাদের ভালোবাসা দেখিও এই রাইডটাতে, আশা করি দেখাবে। চলো, এটুকুনি বলার। প্রথমে একটা কথা বলে দিচ্ছি, আমি বারবার করে বলবো না, ঠিক আছে? বারবার করে নিজের বলতেও খারাপ লাগে। তা তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে, প্রত্যেকটা এই সিরিজের কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখন কিন্তু আমরা দত্তপুকুরেই রয়েছি। দত্তপুকুর থেকে এখন আমরা উঠবো হচ্ছে গিয়ে আমডাঙ্গা থেকে আমরা পানপুর হয়ে NH-19 কিন্তু কানেক্ট করবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করবো। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ওখান থেকে আমরা বর্ধমান কানেক্ট করে, বর্ধমান থেকে আমরা NH-19 উঠবো। NH-19 ধরে পুরো একদম সোজা কিন্তু NH-19 কলকাতা থেকে কিন্তু চলে যাচ্ছে দিল্লির উদ্দেশ্যে। আমরা কিন্তু দিল্লির দিকে এগিয়ে যাব। ঘড়ির কাঁটা এখন বাজে 10:41, সবে বেরিয়েছি বাড়ি থেকে। কিলোমিটার শো করছে 11,184। সবে ধরো বাড়ি থেকে বেরিয়েছি, 2 কিলোমিটার হয়তো এসছি, 2 থেকে 1.5 কিলোমিটার, ঠিক আছে? 11,184 কিলোমিটার। আর আজকের ওয়েদার কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, হালকা হালকা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে রোদ উঠছে, কিন্তু রোদটা কিন্তু সেরকম একটা গায়ে লাগার মতন। এরকম ওয়েদার থাকলে কিন্তু রাইড করতে কিন্তু ভালো লাগবে। পাহাড়ে গেলে কেসটা কিন্তু উল্টো হয়ে যাবে, রোদ তখন খালি রোদ 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 মনে হবে, যে একটু গায়ে একটু রোদ পড়ুক ঠান্ডার জন্য। তবে এখন কলকাতায় যা গরম, তাতে কিন্তু এই ওয়েদারটা কিন্তু আমাদের অনেকটা সাহায্য করবে রাইডে। এখন মেন কিন্তু উদ্দেশ্য থাকবে গাড়িতে কিন্তু তেল ভরবো, গাড়িতে পুরো ফুল ট্যাঙ্ক তেল ভরাবো। আর যেটা কিনেছি, যে অকটিং যেটা কিনেছি, যেটা হচ্ছে কি ইঞ্জিন সিস্টেমকে ক্লিয়ার করবে, সেটা কিন্তু ওই মিনিমাম 5 লিটার তেল, আর ম্যাক্সিমাম আমি যত খুশি ভরাতে পারবো, মানে ফুল ট্যাঙ্ক ততটা ভরাতে পারবো। তার সঙ্গে কিন্তু একটা দিয়ে দেবো, সেটাও বের করে রেখেছি। যখন তেল ভরবো তখন কিন্তু জাস্ট তেলটা যখন দেবে তার উপর দিয়ে কিন্তু আমি এটা দিয়ে আবার বলবো তেলটা ভরে দিতে, তাহলে জিনিসটা কী হবে বলো তো, মিক্স হয়ে যাবে ভিতরে গিয়ে। আমরা আপাতত রয়েছি কিন্তু NH-12 অবস্থা এখনও পর্যন্ত কিন্তু কাজ চলছে। সন্তোষপুর মোড়ের পর থেকে একদম এখনও কিন্তু কাজ কিন্তু শেষ হয়নি। এবার দেখা যাক এই কাজ কতক্ষণ চলে, মানে কত দিন চলে, সেটাই হচ্ছে কি দেখার বিষয়। আর আমরা তো NH-12 ছেড়ে দেবো কিছুক্ষণের মধ্যে, তারপরে কিন্তু আমরা ভিতরের রাস্তায় উঠবো। ভিতরের রাস্তা মোটামুটি ভালোই আছে। আমি লাস্ট কবে গেছি, হয়তো 1 মাসের ভিতরেই গেছি, সেটাও হবে না, মানে 1 মাসও হবে না, হয়তো 2 সপ্তাহ এরকম সময় গেছি। তো ভিতরের রাস্তা ভালো আছে, অসুবিধা নেই। NH-19 কানেক্ট করলে, কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করলে তারপরে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু ভালো আছে। আর তারপরে কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে তারপরে কিন্তু NH-19 কানেক্ট করবো। এই বাঁ দিকটা ঢুকবো, কাকিনাড়ার দিকে ঢুকবো, পদ্মলাপুর হয়ে, রফিপুর, পদ্মলাপুর হয়ে তারপরে কিন্তু আমরা পানপুরে পৌঁছাবো। কাকিনাড়ার দিক যাবো না, পানপুর থেকে কিন্তু ডান দিকে কাট নেবো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। আর এই রোডটা কিন্তু NH-12 সঙ্গে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েকে কিন্তু কানেক্ট করছে এই রোডটা। তা তোমরা যদি এদিক দিয়ে যদি কেউ আসো তাহলে কিন্তু এই রোডটা দিয়ে কিন্তু আসতে পারো। রোডের অবস্থা কিন্তু খুবই ভালো, সিঙ্গেল লেন রাস্তা, তবে কোনো রকম জ্যাম থাকে না ভিতরের রাস্তা হওয়া সত্ত্বেও। খুবই ভালো রাস্তা, রোড কন্ডিশনও কিন্তু অনেক ভালো। লাস্ট রাইড আমরা কিন্তু মেঘালয় করেছিলাম। তোমরা যে আমার যে লাস্ট ভিডিওগুলো দেখেছো সেগুলো কিন্তু ওর আগের রাইডটা, যেটা কিন্তু আমরা মনসুনে ডুয়ার্স প্লাস অফবিট দার্জিলিং করেছিলাম।
তা লাস্ট রাইড কিন্তু আমাদের মেঘালয় রাইড করে আসার পরে কিন্তু বহুত দিন বাড়িতে বসেছিলাম। বাড়ির টুকটাক কাজ বাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। ভাবছিলাম যে কোথায় যাব, হুট করে সিদ্ধান্ত নিই যে আমরা নেপাল রাইড করব। তা নেপাল রাইড করব যেদিনকে বেরোবো তার ঠিক একদিন বা দুদিন আগে আমি ওয়েদার রিপোর্টে দেখি যে নেপালে কিন্তু পরপর বৃষ্টি হবে। পোখরা বলো বা কাঠমান্ডু বলো, পরপর কিন্তু বৃষ্টি হবে। তার জন্য কিন্তু মনটা খারাপ হয়ে যায়। হঠাৎ মন খারাপ নিয়ে বসে যাচ্ছি, এরকম সময় কিন্তু মাথায় আসে যে এখন এটা কিন্তু লাদাখ সিজন চলছে। একটু অসুবিধা হলেও, টাকা পয়সা অ্যারেঞ্জ করতে যদি একটু অসুবিধাও হয়, অসুবিধা হলেও তোমাদেরকে এই লাদাখ রাইড উপহার দেবো বলে, তোমাদেরকে ভালো ভালো ভিউ পাহাড়ের দেখাবো বলে, তাই জন্য কিন্তু বেরিয়ে পড়লাম কিন্তু আমরা লাদাখের উদ্দেশ্যে। লাদাখ রাইডের জন্য কিন্তু মিনিমাম একটা রাইডার কিন্তু 1-1.5 মাস ধরে কিন্তু প্রিপারেশন নেয়। তা আমরা কিন্তু পুরোপুরি নেপাল রাইডের জন্য কিন্তু পুরোপুরিভাবে প্রিপারেশন নিয়েছিলাম। তা সেখান থেকে কিন্তু লাদাখ রাইডে কিন্তু শিফট হলাম আমরা। মোটামুটি প্রিপারেশন নেওয়া ছিল যা, সেটার উপরে ভরসা করে আমরা কিন্তু লাদাখ রাইডটা করতে যাচ্ছি। মেন প্রিপারেশনটা হচ্ছে গিয়ে তোমরাই, ঠিক আছে? মেন প্রিপারেশন হচ্ছে গিয়ে তোমাদের উপরে, হচ্ছে গিয়ে তোমাদের ভরসা, তোমরা যে ভালোবাসা, তোমাদের ভালোবাসা, এগুলোর জন্যই কিন্তু ভরসাগুলো পাই আমি। আর সেই জন্যই কিন্তু সেই ভরসাতেই কিন্তু আমি বেরিয়ে গেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে লাদাখের উদ্দেশ্যে। তা লাদাখ রাইডটা প্রচুর লাদাখ রাইডে কিন্তু ভালোবাসা দিও। এইখানে দেখো, এই যে আমরা কিন্তু পানপুরে উঠলাম, পানপুর থেকে কিন্তু সোজা চলে যাচ্ছে কাকিনাড়া। আমরা কাকিনাড়া যাব না, জাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়ের জন্য ডান দিকে কিন্তু টার্ন নেবো। জাস্ট ব্রিজের তলা থেকে যাব আর ওদিকে কিন্তু পার হয়ে ডান দিকে কিন্তু টার্ন নিয়ে নেবো। চলো দেখো, আমরা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের জন্য ডান দিকে কিন্তু টার্ন নিয়ে নিলাম। ঘড়ির কাঁটা এখন বাজে 11:19 আর আমরা কিন্তু কল্যাণী এক্সপ্রেসের উপরে রয়েছি। আর ভিতরের রাস্তাটা যথেষ্ট ভালো ছিল। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে NH-19 গিয়ে কিন্তু কানেক্ট করব। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে তারপরে কিন্তু আমরা বর্ধমানে গিয়ে উঠবো। বর্ধমান থেকে আমরা NH-19 গিয়ে কানেক্ট করব। তো চলো, কল্যাণী এক্সপ্রেসওয়ে তো রাস্তা তোমরা দেখেইছো কতটা সুন্দর, সবে তৈরি হয়েছে সদ্য রাস্তা, তা ভালো তো হবেই। চলো সামনের দিকে এগিয়ে যাই। আমরা কিন্তু এখন আপাতত কল্যাণীতে ঢুকছি। কল্যাণী থেকে প্রায় 4-5 কিলোমিটার আগে আছি বলতে পারো। আর এখন আমরা রয়েছি, তোমরা হয়তো দেখলে চিনতে পারছো, কেউ হয়তো চিনতে পারবে, আর যারা আমাদের দিকে বাড়ি না তারা কিন্তু চিনতে পারবে না। তা এটা কিন্তু সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে উপরে যে ভাইরাল যে ব্রিজটা যেটা রয়েছে, সেই ব্রিজটা। তা চলো, তোমাদের সঙ্গে কিন্তু ড্রোনের চোখে শেয়ার করছি, পাখির চোখে শেয়ার করছি এই ব্রিজটা, দেখতে থাকো। কেমন লাগলো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু জানিও। কল্যাণী এক্সপ্রেসওয়ে যে নতুন যে ভাইরাল ব্রিজ, সেই ভাইরাল ব্রিজ কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা কিন্তু ঈশ্বরগুপ্ত সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটা এখন বাজে 11:48 আর আমরা কিন্তু কল্যাণী কিন্তু পার করছি। কল্যাণী কিন্তু নিচ থেকে ডান দিকে ঢুকে গেছে আর আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি মগরার দিকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কল্যাণী কিন্তু পার করে আমরা আপাতত ঈশ্বরগুপ্ত সেতুতে উঠলাম। ঈশ্বরগুপ্ত সেতু কিন্তু পার করছি, পার করে কিন্তু পান্ডুয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আর বাঁ দিকে দেখো, এখনো কিন্তু ব্রিজের স্ট্রাকচার কিন্তু এখনো তৈরি হচ্ছে। আশা করি হয়তো খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, এই ব্রিজটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর নিচ থেকে কিন্তু শান্ত হুগলি নদী কিন্তু বয়ে গেছে। আর আজকের ওয়েদার কিন্তু মাঝে মাঝে কিন্তু মেঘলা, মাঝে মাঝে কিন্তু রোদ দিচ্ছে ভালো। তা
মেঘলা থাকার কারণে রোদটা যখন মাঝে মাঝে পাচ্ছি সেরকম একটা অসুবিধা হচ্ছে না, মোটামুটি ঠিকঠাকই ওয়েদার এখনো পর্যন্ত, রাইড করতে পারছি, অসুবিধা সেরকম একটা হচ্ছে না। গরমকালে তো অবশ্যই ঘামাবো, কিন্তু রাইডটা সেরকম একটা চাপের হচ্ছে না। দেখো বাঁদিকে কিন্তু ঢুকে গেছে মগরা, আর আমরা কিন্তু সোজা চলে যাব, মানে ডান দিক নেব, ডান দিক নিয়ে কিন্তু আমরা বর্ধমানের দিক যাব পান্ডুয়া হয়ে। এখানে কি করছে দেখো, দড়ি বেঁধে সবাই মিলে, ও আচ্ছা এইটা ট্রান্সফরমার মিটারটাকে উপরে তোলার ব্যবস্থা করছে। বাবা দড়িটা তো বিশাল মোটা। চলো, জ্যাম পড়ে গেছে একটুখানি সময়ের মধ্যে, তা অবশ্য কমই রয়েছে। আমরা কিন্তু পান্ডুয়াতে ঢুকছি। ঘড়ির কাঁটা এখন বাজে 1:23, এখনো বারাণসী দেখাচ্ছে প্রায় 663 কিলোমিটার, 650 কিলোমিটার উপরে রয়েছে বর্ধমান। এখান থেকে দেখাচ্ছে 23 কিলোমিটার। বারাণসী বোর্ডে দেখাচ্ছে 600 কিলোমিটার, কিন্তু নেটে দেখাচ্ছে 650 কিলোমিটার। চলো, আর আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু NH-19 কানেক্ট করব। NH-19 যদি কানেক্ট করে যাই তখন কিন্তু রাস্তা বেশ ভালো পাবো। লেন ভাগ করা থাকবে, আর এখানে ওয়ান ওয়ে লেন তো অসুবিধা হচ্ছে। আর এই রেলগেটটা, এই যে সামনে যে রেলগেটটা, এই রেলগেটটাই লাস্ট, তারপরে কিন্তু সোজা কিন্তু NH-19 গিয়ে আমরা কিন্তু কানেক্ট করব। টাইম হয়েছে এখন 1:27, আর আমরা কিন্তু NH-2 মানে NH-2টা ছেড়ে দিয়ে কিন্তু আমরা NH-19 উঠবো। বর্ধমান এখান থেকে দেখাচ্ছে প্রায় 19-20 কিলোমিটার, আর আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু NH-19 উঠবো। NH-19 দেখো, এদিকে নিচ থেকে কিন্তু দেখা যাচ্ছে NH-19, আর আমরা ঠিক এরকমভাবে ঘুরে গিয়ে NH-19 গিয়ে কানেক্ট করব। এবার আশা করি রাস্তাটা খুবই ভালো হবে। ভালো বলতে দেখো, আগের রাস্তাটা NH-2টাও কিন্তু খুব ভালোই ছিল, কোনো রকম অসুবিধা হয়নি আসতে। আর কিন্তু কি বলতো, যেহেতু ভিতরের রাস্তা তো সেই জন্য একটুখানি মানে লোকজনের চাপটা একটুখানি ছিল, আর তাছাড়া কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, রাস্তার কন্ডিশন খুবই ভালো। আর এবার চলো, এবার তো NH-19 উঠে যাব কলকাতা থেকে পুরো দিল্লি, আর এটা দিয়ে এখন সোজা চলে যাব বেনারস। চলো তাহলে আমরা কিন্তু NH-19 উঠে পড়লাম, আর NH-19 কিন্তু উঠে পড়ার সঙ্গে সঙ্গে এরকম সুন্দর লেন, মাঝখান থেকে ডিভাইডেশন করা, আর কোনো অসুবিধা হবে না। এবার সোজা বারাণসীর পথে, বারাণসী। আর মনে মনে আনন্দ হচ্ছে, বারাণসী কালকে দিল্লি, তারপরের দিন কিন্তু সোজাসুজি কিন্তু পাহাড়ের দেখা পাবো। প্রত্যেকটা বাইকারের কাছে স্বপ্ন থাকে লাদাখ, আর সেই লাদাখ রাইড কোনো এক সময় আমিও স্বপ্ন দেখতাম সেই লাদাখ রাইডের। যখন ফেসবুক স্ক্রল করতাম, ইনস্টাগ্রাম যখন স্ক্রল করতাম, তখন কিন্তু প্রত্যেকটা ফুটেজ, ভিডিও, ফটো বলো খুব আসতো। আর তখন থেকেই কিন্তু এই লাদাখ রাইডের স্বপ্নটা আমার দেখা শুরু, আর সেই স্বপ্ন পূরণ করতে কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে বললাম আমি। ভগবান হয়তো এটাই চেয়েছিল, ঈশ্বর হয়তো এটাই চেয়েছিল যে আমি লাদাখ রাইডটা করি। আর তার জন্য কিন্তু এই মানাং রাইড, নেপালে যে যেতাম সেই রাইডটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়ে কিন্তু এই লাদাখ রাইডটা কিন্তু আমরা করছি এখন। এবার দেখা যাক, সামনে হয়তো 2-3 দিনের প্রস্তুতি ছিল আমাদের, সামনে হয়তো প্রবলেমে পড়তে পারি। এবার দেখা যাক, প্রবলেমে পড়লে কোনো ব্যাপার না, তার মোকাবিলা করতে হবে। চলো, আর এখান থেকে বারাণসী দেখালো 583 কিলোমিটার, কিন্তু আমার গুগল দেখাচ্ছে প্রায় 667 কিলোমিটার, 657 কিলোমিটার। চলো তাহলে এখন সোজা NH-19 ধরে বারাণসীর দিকে এগিয়ে যাই। টাইম হয়েছে এখন 1:38, আর আমরা কিন্তু বর্ধমান টাউনকে কিন্তু পার করছি। বর্ধমানকে বাইপাস করে সোজা বেরিয়ে যাচ্ছি আসানসোলের দিকে, দুর্গাপুর আসানসোল। আর চলো, অনেক তো লেট করে বেরিয়েছি, আর কি বলবো বলো, প্রথম লাদাখ রাইড, সব ঘরের কাজকর্ম করে তারপরে একদম টানা 1 মাসের জন্য বেরোলাম।
আসলে কি বলতো, মানে মানুষ মানে শিখতে শিখতে ব্যাপারটার প্রতি ওয়াকিবহাল হয়, ঠিক আছে। তা সেরকমই একটা ব্যাপার, প্রথম লাদাখ রাইড। আমাদের তো প্ল্যানিংও হয়েছে অনেক দেরি করে, যার জন্য কিন্তু গোছগাছ করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, আর তার জন্য এরকমভাবে লেট করে বেরোনো। এখন চেষ্টা করছি যাতে সন্ধ্যা নামতে নামতে তোপচাচি, পরেশনাথ এগুলো যেন পার করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হবে। রাস্তা মোটামুটি ভালোই পাবো, মোটামুটি কি এরকমই রাস্তা পাবো, ভালো পাবো। আর যদি কোনো জায়গায় কাজ হয় তাহলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। আর চলো তাহলে এগিয়ে যাই। টাইম হয়েছে এখন 1:55, আর আমরা কিন্তু দুর্গাপুর এখনো পর্যন্ত ঢুকিনি। আর তার মধ্যেই দেখো আকাশের অবস্থা, দেখো আকাশ পুরো কালো করে এসছে। হালকা হাওয়া দিচ্ছে, হালকা না বেশ ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। আর রাইডটা কিন্তু সত্যি মানে অসাধারণ লাগছে করছে। এতক্ষণ মোটামুটি যে একটা গরম ছিল, সেই গরম ভাবটাও এখন আর নেই। তবে একটা সমস্যা, যদি বৃষ্টি যদি পড়ে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, আর মনে তো হচ্ছে বৃষ্টি পড়বে। তবে এই যে কালো যে জায়গাটা, মানে একটা যে জায়গায় করে রয়েছে, সেই জায়গাটা যদি পার করে দিতে পারি তাহলে হয়তো আশা করা যাচ্ছে বৃষ্টি পড়বে না। ঘড়িতে এখন হয়েছে প্রায় 2:30টার কাছাকাছি। NH-19 উপরে রয়েছি। দার্জিলিং কিন্তু বাঁ দিক থেকে ঘুরে গিয়ে ডান দিকে চলে যাবে, আর এই রাস্তাটাই কিন্তু, এই দার্জিলিংয়ের রাস্তাটাই কিন্তু রামপুরহাট, নলহাটে কিন্তু চলে যাবে। আর আমরা চলে যাচ্ছি এখন বারাণসীর দিকে। দুর্গাপুর এখান থেকে প্রায় 19-20 কিলোমিটার মতন হবে, তারপরে আসানসোল, তারপরে ধানবাদ, এই সমস্ত করতে করতে আমরা এগিয়ে যাব বারাণসীর দিকে। বারাণসীর কিলোমিটার দেখাচ্ছে প্রায় 530 কিলোমিটারের মতন। টাইম হয়েছে 2:51, আর আমরা কিন্তু এখনো পর্যন্ত NH-19 উপরে রয়েছি, দুর্গাপুর পার করছি বলতে পারো। আর বাঁ দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু সোজা খড়গপুরের দিকে, আর সোজা চলে যাচ্ছে বাঁকুড়া, আসানসোল। বাঁকুড়ার রাস্তা কিন্তু অন্ডাল থেকে ডান দিকে যেতে হবে, ঠিক আছে। আর এখান থেকে দিল্লি দেখালো প্রায় 1304 কিলোমিটার না 5 কিলোমিটার। দিল্লি বহুত দূর হে, দিল্লি বহুত দূর হে কথায় আছে, তা সেটাই মনে হচ্ছে এখন। দেখতে দেখতে আমরা কিন্তু দুর্গাপুর পার করছি, আর দুর্গাপুরের উপর থেকে আমরা এখন সোজা চলে যাচ্ছি আসানসোলের দিকে NH-19 ধরে। এখান থেকে দিল্লি দেখালো তো 1304, কিন্তু আরেকটা জায়গায় দেখালো 300 বলছি কেন, 1368। চলো দিল্লি 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 হয়তো কালকে, হ্যাঁ কালকে হয়তো পৌঁছাবো, কাল বা পরশু, দেখা যাক কবে পৌঁছাতে পারি দিল্লি থেকে। তারপরে কিন্তু আমরা চলে যাব সোজা মানালির দিকে। আর আমরা কিন্তু NH-19 ধরে যে রাইড করছি, প্রত্যেকটা জায়গার উপর থেকে যখন যাচ্ছি, তখন কিন্তু আমরা একটা জায়গার উপরেও কিন্তু বৃষ্টি পাইনি। বৃষ্টিটা হয়ে গেছে, আমরা যখন এসছি তার আগে বৃষ্টিটা হয়ে গেছে, যার জন্য কিন্তু ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডার মধ্যে থেকে রাইড করতে কার না ভালো লাগে, আমারও তো ভালো লাগে তা সেই জন্য কিন্তু রাইডিংয়ে কিন্তু সেরকম একটা সমস্যা হচ্ছে না। আর দুর্গাপুর পার করে আমরা এখন আসানসোলের দিকে যাচ্ছি। চলো আসানসোল আর কিন্তু বেশি কিলোমিটার বাকি না, প্রায় 40 কিলোমিটার মতন বাকি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আসানসোল ঢুকিয়ে দেবো। দেখো বাঁদিকে যে চিমনি দুটো দেখতে পাচ্ছ, আশা করা যায় গোপ্রো স্ক্রিনে দেখা যাচ্ছে হয়তো, তা বড় বড় যে দুখানা চিমনি দেখছো বাঁদিকে কিন্তু আমাদের কিন্তু দুর্গাপুরের যে স্টিল প্ল্যান্ট আছে, যে স্টিল প্ল্যান্ট সেইটা। আর ডান দিকে কিন্তু আমাদের অন্ডাল বিমানবন্দর পড়বে। চলো ডান দিকে অন্ডাল বিমানবন্দর পড়বে, আর বাঁ দিকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে ফেলে রেখে আমরা সোজা চলে যাচ্ছি আসানসোলের দিকে। আসানসোল এখনো পর্যন্ত প্রায় 30 থেকে 32 কিলোমিটার মতন বাকি আছে। চলো আমরা এগিয়ে যাই। তোমাদের কিন্তু দূর থেকে এই চিমনিগুলোর কথাই বলেছিলাম, অনেকটা কাছে এসছে দেখো, এখন হয়তো তোমরা ক্লিয়ার দেখতে পারবে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ভালোভাবে, দেখো এখন দেখতে পারবে কিন্তু। আর ডান দিকে কিন্তু আমাদের অন্ডাল বিমানবন্দর পড়বে, সেই অন্ডাল বিমানবন্দর তোমাদের সঙ্গে দেখাবো। আর চলো অন্ডাল তো আর 1 কিলোমিটার প্রায় চলে এসেছি, অন্ডাল বিমানবন্দরও সামনে রয়েছে। চলো 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 দেখাবো। দেখো এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে পুরোপুরি বাঁকুড়ার দিকে, আর আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি এখন আসানসোলের দিকে। কিছুক্ষণের মধ্যে আসানসোল ঢুকবে। আসানসোলের গেট বাঁদিকে পড়বে, বাঁদিক দিয়ে কিন্তু আসানসোল সিটির ভিতর ঢুকে যাবে। আর আমরা কিন্তু আসানসোলকে বাঁদিকে, আসানসোলকে বাইপাস করে সোজা চলে যাব মাইথনের দিকে, মাইথন তোপচাচির দিকে চলে যাব।
টাইম হয়েছে এখন 3:25 আর আমরা কিন্তু আসানসোল পার করে এখন ধানবাদের দিকে চলে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আসানসোলের গেট বাঁদিকে পড়বে, আর আমরা কিন্তু আসানসোলের গেটটাকে বাঁদিকে ফেলে রেখে সোজা চলে যাব আসানসোল। আসানসোল 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 কিন্তু আমার একটা চেনা জানা শহর বলতে পারো, আর এই আসানসোলই কিন্তু আমার জন্মস্থান বলতে পারো, আর খুব পছন্দের একটা জায়গা। মামাবাড়ি, এখানে মামাবাড়ি কার না ভালো লাগে বলো। স্বাগত ভ্রাতৃত্বের শহর আসানসোল। আসানসোলকে বাঁ দিকে ফেলে রেখে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি ধানবাদের দিকে। আর বারাণসী এখান থেকে দেখাচ্ছে প্রায় 470 কিলোমিটারের মতন, যা কভার করতে দেখাচ্ছে 9 ঘন্টার উপরে লাগবে। এবার দেখা যাক কি হয় না হয়। আসানসোলের গেটটা বাঁ দিকে ফেলে রেখে আর এদিকে কিন্তু ডান দিকে কিন্তু পড়বে ঘাগরবুড়ি মন্দির। ঘাগরবুড়ি মন্দিরের গেট দেখতে পাচ্ছ। জয় মা ঘাগরবুড়ি। চলো মা, দেখো যেন ঠিকঠাকভাবে রাইডটা কমপ্লিট করতে পারি। লাদাখ রাইড, লাদাখ রাইড আমার স্বপ্নের ডেস্টিনেশন, যেন কমপ্লিট করে আসতে পারি। ডান দিক বাদিক কিন্তু প্রচুর কিন্তু কলিয়ারি দেখা যাচ্ছে, ওপেন যেগুলো কয়লা তোলা হয় কলিয়ারি দেখতে পাচ্ছ। কয়লা পুরো তো লাটকে লাট ভাবে ফেলা। আর আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে বরাকার রিভারটা পার করব। বরাকার রিভার পার করলে কিন্তু আমরা ঝাড়খণ্ড স্টেটে ঢুকে যাব ওয়েস্ট বেঙ্গল ছেড়ে। মাইথন এখান থেকে দেখাচ্ছে প্রায় 5-6 কিলোমিটার মতন, আর বারাণসী দেখাচ্ছে এখান থেকে প্রায় 488 কিলোমিটার, সরি 457 কিলোমিটার, যা কভার করতে কিন্তু প্রায় দেখাচ্ছে 9 ঘন্টা মতন সময় লাগবে। দেখো আমরা কিন্তু মাইথন ড্যামকে ডান দিকে ফেলে রেখে সোজা কিন্তু ধানবাদের দিকে এগিয়ে যাচ্ছি। মাইথন ড্যাম ডান দিকে আর সোজা চলে যাচ্ছে ধানবাদ। আমরা কিন্তু ধানবাদের দিকে এগিয়ে যাচ্ছি। আর বাঁ দিকে দেখো পুরো কয়লার যে কলিয়ারি, সেই কলিয়ারি কিন্তু কোল মাইন কিন্তু করা হতো আগে, এখনও মনে হয়, হ্যাঁ এখনও হয় মনে হয় কোল মাইন। আর আমরা কিন্তু বেঙ্গল ছেড়ে কিন্তু এবার ঝাড়খণ্ডের ভিতর ঢুকবো। বেঙ্গল পর্যন্ত কিন্তু NH-19 কিন্তু সুপার 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 কন্ডিশন, কোনো রকম অসুবিধা হয়নি। আর এটা হচ্ছে গিয়ে বরাকর রিভার। বরাকর রিভার আমরা পার করছি, বরাকর রিভার পার করছি। আর আমরা এবার ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছি। চলো তাহলে আমরা কিন্তু বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডের ভিতর ঢুকে গেলাম। ঘড়ির কাঁটা এখন বাজে 4:19, আর আমরা কিন্তু ধানবাদের থেকে প্রায় 12-13 কিলোমিটার আগে। আর ডান দিকে ঢুকে যাচ্ছে গিরিডি, পুরুলিয়া কিন্তু বাঁদিকে ঢুকছে 81 কিলোমিটার, আর সিন্দ্রি 28 কিলোমিটার বাঁদিকে। গিরিডি কিন্তু ডান দিকে ঢুকছে, আর আমরা ধানবাদের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিছুটা জ্যাম রয়েছে, তার কারণ হচ্ছে কি এই ব্রিজটা যেটা হচ্ছে, এই ব্রিজটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, জাস্ট পিলারগুলো করেছে, এখনও অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। দেখো ডান দিকে কত সুন্দর তোপচাচির পাহাড় দেখা যাচ্ছে, একটু পরে কিন্তু পরেশনাথের পাহাড় দেখা যাবে। আর বলতে পারো এই তোপচাচি পরেশনাথ একই পাহাড়ের রেঞ্জ বলতে পারো। আর তোপচাচির পাহাড়ের তাহলে ড্রোন টেক তোমরা এনজয় করো, আর কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো। চলো ড্রোন টেক তাহলে তোমরা এনজয় করো তোপচাচি পাহাড়ের।
সামনে এটা পরেশনাথের পাহাড় দেখতে পাচ্ছি ডান দিকে। আর পাহাড়ের রেঞ্জ তোমরা এতক্ষণ দেখলে, এবার কিন্তু পরেশনাথ পাহাড়ের কিন্তু একদম মেইন পাহাড়, যেটা মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে। গোপ্রো স্ক্রিনে কতটা দেখা যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না, আমি তো নিজের খালি চোখে বেশ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আর পুরো পাহাড়টা একটা পুরো সবুজের একটা আস্তরণ দেওয়া মনে হচ্ছে। আর এই পরেশনাথ পাহাড় কিন্তু এই ঝাড়খণ্ডের কিন্তু সবচেয়ে উঁচু পাহাড়, কিন্তু ঝাড়খণ্ডের এই পরেশনাথ পাহাড়ই। তো চলো পরেশনাথ পাহাড়কে ডান দিকে ফেলে রেখে আমরা এখন সোজা চলে যাচ্ছি বারাণসীর দিকে। বারাণসীর কিলোমিটার দেখাচ্ছে 370 কিলোমিটার, যা কভার করতে প্রায় 8 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। ঘড়ির কাঁটায় এখন 5:30 প্রায় ওভার হয়ে গেছে, সানসেট প্রায় হবে হবে ভাব। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক পরেশনাথ পাহাড়ের ঠিক সামনে। আর চলো তোমাদের এখান থেকে ড্রোন টেক দেখাই। আর এখানে আমরা এখন আপাতত চা খাবো, আর যাতে ঘুম ঘুম যাতে না পায়, ঠিক আছে। ওয়েদারটা এমনই নয়, মানে কি বলবো, যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি আমি পাইনি যদিও, কিন্তু ওয়েদারটা পুরোপুরি ঠান্ডা, বুঝলে। এবার তার জন্য না, মানে যে ঠান্ডা হাওয়াটা যে গায়ে এসে লাগছে, হালকা হালকা ঘুম ঘুম পাচ্ছে, তার জন্য একটু কফি গুলিয়ে খেয়ে নেবো। ঠান্ডা জল নিয়ে নিয়েছি, কফির পালস নেবো, জাস্ট গুলিয়ে খেয়ে নেবো। আর চলো ততক্ষণে তোমরা ড্রোন টেক এনজয় করো। এখন বাজে 5:56, 6টা ছুঁই ছুঁই। আমরা কিন্তু বারাণসী থেকে প্রায় 362 কিলোমিটার দূরে। আর আমাদের কিন্তু ডান দিকে কিন্তু পরেশনাথ পাহাড়, আর পরেশনাথ রেল স্টেশন কিন্তু ডান দিকে চলে যাচ্ছে, বাঁ দিক দিয়ে ঘুরে নিচে একদম হয়ে, মানে রাস্তার নিচ দিয়ে একদম ঘুরে চলে যাচ্ছে পরেশনাথ রেল স্টেশন প্লাস গিরিডি। আর আমরা কিন্তু সেটা ফেলে রেখে সোজা চলে যাচ্ছি এখন বারাণসীর দিকে। আর সুন্দর একটা সানসেট হচ্ছে, দেখতে পাচ্ছ পাহাড়ে একদম কিছুক্ষণের মধ্যে হয়তো পাহাড়ের গায়ের সাথে হয়তো সেটে যাবে সূর্যটা, তখন কিন্তু দেখতে কিন্তু অসাম লাগবে, অসাম লাগবে। আর দেখো দেখো জাস্ট এই সানসেটটা দেখো কি সুন্দর লাগছে, মারাত্মক অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, এক কথায় অসাধারণ, অসাধারণ। লাইফের সেরা একটা সানসেট দেখছি, সেরা একটা সানসেট দেখছি। চলো অসাধারণ সুন্দর একটা সানসেট এনজয় করতে করতে আমরা এগিয়ে যাই বারাণসীর দিকে। আর তোমরা মিউজিকের সঙ্গে সঙ্গে এই রাস্তাটাকে উপভোগ করো। টাইম হয়েছে 6:03, আর আমরা কিন্তু ঝাড়খণ্ডের ঢুকে, ঝাড়খণ্ডের কিন্তু সেকেন্ড টোল প্লাজা যেটা পরেশনাথ পাহাড়টা পার করে এই সেকেন্ড টোল প্লাজা ঝাড়খণ্ডের, সেটাই কিন্তু ক্রস করব আমরা এখন। আজকের দিনে কিন্তু টোটাল আমরা 3টে টোল প্লাজা এখনো পর্যন্ত পেয়েছি। একটা পেয়েছি দুর্গাপুর, আরেকটা ঝাড়খণ্ডে ঢুকিয়ে একদম মাইথনটা পার করে, সম্ভবত হ্যাঁ মাইথনটা পার করে, আর এখন একটা পেলাম হচ্ছে কি পরেশনাথ পাহাড়টা পার করে। টাইম হয়েছে 6:30 কাছাকাছি, 6:25 বাজে। আর আমরা এখনও বারাণসী থেকে প্রায় 334 কিলোমিটার মতন দূরে। আমাদের বাঁ দিকে ঢুকে যাচ্ছে কিন্তু রাঁচি, সামনে থেকে ঢুকে যাবে রাঁচি। আর আমরা কিন্তু রাঁচির রাস্তাকে বাঁ দিকে ফেলে রেখে সোজা চলে যাচ্ছি বারাণসীর দিকে। এখনো 300-র উপরে কিলোমিটার, কম না অনেকটাই। ব্যাস দেখো এই যে রাইডটা, এই রাইডটা কিন্তু মোটামুটি ভাবে দেখো, মানে সেরকমভাবে একটা কষ্ট দেয়নি আমাকে, কারণ আমি যে সমস্ত এলাকার উপর থেকে মানে এসছি, সেই সময় কিন্তু সে সমস্ত এলাকায় হয় বৃষ্টি হয়ে গেছে, নয়তো বৃষ্টি হবে ভাব। এমনকি আমাদের নিজেদের বাড়ির যে এলাকা, মানে আমার বাড়ির যে এলাকা, সেই এলাকাতেও সেম
আমি বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার আগে পর্যন্ত কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। আমি বেরিয়ে এসেছি, তারপরে নাকি তুমুলভাবে বৃষ্টি হয়েছে। তা যাই হোক, আমার কিন্তু সেরকম একটা কষ্ট হয়নি। আর এখন তো প্রায় বিকেল পড়ে গিয়ে সন্ধ্যা সন্ধ্যা ভাব, তা এখন তো গরম লাগার কোনো প্রশ্নই ওঠে না। চলো, আজকের দিনটা কিন্তু কোনো রকমভাবে গরম থেকে রেহাই পেয়ে গেছি। এবার দেখা যাবে কালকের দিন কি হয়, কারণ দিল্লিতে নাকি এখন প্রচুর গরম। আর কালকে কিন্তু আমরা দিল্লি পার করতে চলেছি। টাইম হয়েছে এখন 6:36, আর আমরা এখনও বারাণসী থেকে 323 কিলোমিটার দূরে রয়েছি। সামনে আসছে কিন্তু হাজারিবাগ, আর হাজারিবাগ আসার সঙ্গে সঙ্গে এরকম টাইপের একটা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি আমি, যা কিন্তু খুব সুন্দর লাগছে। NH-19কে খুব সুন্দর করে তুলেছে। এই পাহাড়ের রেঞ্জটা কিন্তু খুব কাছে চলে এসছে এখন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। হাজারিবাগ ঢোকার আগে NH-19-এর উপরে কিন্তু ডাইভারশন রয়েছে, কাজ চলছে, একটা ব্রিজের সম্ভবত কাজ চলছে। আর আমরা এখন এই ডাইভারশন রোড থেকে যাব, একদম আস্তে আস্তে করে বের করে নিতে হবে, কারণ রাস্তা একদমই সরু বলতে পারো। একটা গাড়ি খালি জাস্ট যেতে পারবে, আর ওদিকেও ঠিক সেম করা, একটা গাড়ি খালি আসতে পারবে। দেখো সামনে একটা সুন্দর পাহাড় অপেক্ষা করছে। পাহাড়টা আমাদের এখন বাঁ দিকে চলে আসলো। NH-19-এর উপরে রয়েছি, আর এটা কিন্তু হাজারিবাগ ডিস্ট্রিক্টের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। আর এখান থেকে বারাণসী এখনো পর্যন্ত দেখাচ্ছে প্রায় 318 কিলোমিটার, যা কভার করতে 7 ঘন্টার কাছাকাছি সময় লাগবে দেখাচ্ছে। আমরা এখন রয়েছি বারাহি চক থেকে দিল্লি সোজা চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে কোডারমা, বাঁ দিকে চলে যাচ্ছে হাজারিবাগ, আর অবশ্যই আমরা যেদিক দিয়ে আসলাম সেদিকে কলকাতা। রাঁচি কিন্তু বাঁ দিকে চলে যাচ্ছে। আর আমরা কিন্তু এই পুরো আইল্যান্ডটা পুরো ঘুরে সোজা কিন্তু দিল্লির দিকে যাব। এখানে কিন্তু বেশ জনবহুল এলাকা, আর তাই একটুখানি স্পিডটা মেনটেন করে চালাতে হচ্ছে। স্পিড মেনটেন করে চালানো বলতে কি, চালাতেই পাচ্ছি না ঠিকভাবে, মানে স্পিড তুলতেই পাচ্ছি না। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:04, আর আমরা কিন্তু বারাণসী থেকে প্রায় 282 কিলোমিটার দূরে আছি। আর আজকের দিনের কিন্তু আমাদের 4 নম্বর টোল প্লাজা চলে আসলো, একদম পুরো বাইক লেন নিয়ে নিই। বারাহি চকটা কিন্তু পার করে কিন্তু এই টোল প্লাজা। চলো বাইক লেনটা নিয়ে নিলাম। তবে কি বলতো, ওই হাজারিবাগ ডিস্ট্রিক্টে কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ রয়েছে, সেগুলো একটু দেখে চালিও। যারা রাতে আসবে, রাতে তো অবশ্যই আসতে হবে, কারণ যে পরিমাণে গরম পড়েছে, এরকম গরমে সকালে রাইড করা বিশাল চাপের। বেনারস থেকে এখন আমরা 268 কিলোমিটার দূরে রয়েছি, আর এখন রয়েছি চৌপারানে কিন্তু দাঁড়িয়ে একটুখানি খাবো। তা চলো, এখানকার কিন্তু মালাই যে রসগোল্লার উপরে মনে হয় মালাই দিয়ে দেয়, এটা মনে হয় ফেমাস বললো। এরকম কিন্তু পরপর কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, অনেকগুলো এরকম দোকান রয়েছে। দেখো আমরা তার মধ্যে খাচ্ছি হচ্ছে কি এটাই কি দিব্য ফেমাস শিরমোহন চৌপারান পার্ট 2। আচ্ছা, এখানে কিন্তু এখন আমরা ওই জিনিসটা টেস্ট করবো। তা চলো, মালাই রসগোল্লা বললো নাকি? মালাই রসগোল্লা, মালাই রসগোল্লা সম্ভবত ক্ষীরমোহন মানে এটাকে বলে। চলো তাহলে টেস্ট করতে কথা হচ্ছে। অন্যান্য স্টেটের খাবার টেস্ট করা ভালো, আর আমরা যে পথে জমেছি মানে বলে বোঝানো যাবে না যে আমরা এমন জায়গায় যেতে চলেছি। হঠাৎ একটা ঠাকুর আমাদের সহায় হতে। আমরা তাহলে এই মিষ্টিটা শেষ করে তারপরে একবারে গোপুর সেটাতে দেখা হচ্ছিল।
তাহলে চপরানের যে ক্ষীর মোহন যেটাকে বলে, রসগোল্লার উপরে ক্ষীর দেওয়া, ক্ষীর মানে মালাই দেওয়া, যাই হোক, ওটাকে টেস্ট করলাম। মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। মাঝে সাঝে এরকম কোনো কোনো জায়গার স্পেশাল খাবারও টেস্ট করতে হয়। হ্যাঁ, আমরা যখন জানতে পারলাম যে চপরানের এটা হচ্ছে কি বেস্ট, তখন এটা টেস্ট করলাম। আর পরপর কিন্তু লাইন দিয়ে অনেকগুলো দোকান ছিল, বেশ ভালো লেগেছে। তো তোমরা যদি এখানে যদি দাঁড়াও কখনো, ওখানে যদি হল্ট নাও, তাহলে কিন্তু অবশ্যই টেস্ট করতে পারো। দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু চপরানের যে জঙ্গল আছে, সেই চপরানের জঙ্গলে কিন্তু ঢুকে পড়লাম। আর এরপরে কিন্তু আমরা বিহারের যে গেট, মানে বিহারে প্রবেশ করব, ঝাড়খণ্ড বিহারের যে বর্ডার আছে সেই বর্ডার পার করে। আর এখনও পর্যন্ত এখান থেকে বারাণসী দেখাচ্ছে প্রায় 265 কিলোমিটার, যা কভার করতে 5 ঘন্টার মতন সময় লাগবে, 5 ঘন্টা। এবার দেখা যাক কতক্ষণের মধ্যে কমপ্লিট করতে পারি। রাত্রিবেলা তো সেরকম জোরে টানা যাচ্ছে না, রাস্তাঘাটের অবস্থাও সেরকম একটা ভালো না, কোনো কোনো জায়গায় কাজ হচ্ছে, কোনো কোনো জায়গায় আবার ভালো, তা সেরকমভাবে টানতে পারছি না। তা এখন আমরা চপরানের জঙ্গল পার করছি। বিহারে যখন আমরা ঢুকবো তখন আবার গিয়ে গোপ্রো অন করবো। দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা ঝাড়খণ্ড পার করে বিহারে কিন্তু ঢুকে পড়লাম। বিহারে চেকিং চলছিল। হ্যাঁ, বিহার মনে হয় ঢুকে পড়েছি বিহারে। রাত তো, রাতের বেলা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, বিহারে ঢুকে পড়েছি, কারণ এত লাইন, একমাত্র এক স্টেট থেকে আরেক স্টেটে যখন যাবে গাড়িগুলো, তখনই কিন্তু এরকমভাবে লাইন দিয়ে চেকিং করে করে কিন্তু সারা হয়। তাই হিসাবে আমাদের মনে হয় যে আমরা বিহারে ঢুকে গেছি। বারাণসী থেকে আমরা এখনও 227 কিলোমিটার দূরে, বিহারে সবেমাত্র ঢুকেছি। এবার কিন্তু আমরা বিহারে ঢুকে ফল্গু রিভারটা কিন্তু পার করব। আজকের দিনে আমাদের কিন্তু নেক্সট টোল প্লাজা বিহারের উপরে। আর বারাণসী এখনও তাও ধরে রাখো 60-70 কিলোমিটার, 60 না হোক, হ্যাঁ 50-60 ধরে রাখো। তার আগে কিন্তু এই টোল প্লাজা। চলো এটাকে পার করব। আর দেখি, বারাণসী থাকতেও পারি, আবার বারাণসীর আগেও নিতে পারি হোটেল, বা বারাণসীর পরেও নিতে পারি, সেটা সময় বলবে আর আমার শরীর বলবে। বুঝতে পারছো, সেই 10:30, সকাল 10:30টার সময় বেরিয়েছি, সকাল 10:30। এখন বাজে হচ্ছে গিয়ে 1:47, দুটো ধরে রাখো। 10:30 থেকে টানা 2টো পর্যন্ত বাইক চালিয়ে যাচ্ছি। অবস্থা খারাপ, অবস্থা খারাপ। সবাইকে গুড মর্নিং। তার কারণ হচ্ছে গিয়ে, দেখো এখন বাজে হচ্ছে গিয়ে 9:59। তা তোমরা হয়তো হট করে ভাবতে পারো, হঠাৎ করে রাতে রাইড করছিল, আর তারপরে এরকম ভাবে 9:59 মানে 10টা প্রায় ছুঁইছি, সেই সময় বলছে গুড মর্নিং। দেখো, আমরা কালকে বারাণসী পৌঁছতে পারিনি। বারাণসী থেকে প্রায় কত কিলোমিটার হবে? 50 কিলোমিটার, 50 থেকে 60 কিলোমিটারের আগে আমরা ঠিক বারাণসী ঢোকার আগে ঠিক NH-19 উপরে হোটেল আনমোল ধাবা, রেস্টুরেন্ট প্লাস হচ্ছে গিয়ে রুম। এরা কিন্তু রুমও প্রোভাইড করে। রুমটা দেখালাম না, কারণ রুমটা পুরোপুরি অগোছালো হয়ে পড়ে রয়েছে। আর ছোটোখাটো রুম, কোনো রকম থাকা যাবে, 700 টাকা করে নিয়েছে। সেই হোটেলে কিন্তু থেকেছি। তারপরে আজকে গুড মর্নিং জানাচ্ছি। আর এরপরের ভিডিওটা তোমরা দেখবে হয়তো বারাণসীতে ঢুকে একদম পুরো আগ্রা পর্যন্ত চলে যাবো, বা দিল্লিও চলে যেতে পারি। চলো তাহলে আপাতত এই ভিডিওটা শেষ করো। আর কালকে এই হোটেলে পৌঁছেছি ধরে রাখো ওই রাত 2:30টার দিকে। আমার ঘুম পাচ্ছিল না, আমি যদিও টানতে পারতাম, কিন্তু ক্যাপ্টেন বারবার করে বলছিল যে চল ঘুমিয়ে নি, নাহলে পরের দিনে রাইডটা পুরো ম্যাচাকার হয়ে যাবে। যাই হোক, এখন প্রচন্ড রোদ বাইরে দেখতে পাচ্ছ, এই দেখো। আর এটা কিন্তু NH-19, দেখো NH-19 এর উপরে হোটেল আনমোল। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি, বাই।